নমস্কার বন্ধুরা, অর্ণবের চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ভূমিহীন ক্ষেত মজুররা কিভাবে আর্থিক অনুদান প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন, সেটা আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদেরকে গাইড করে দেবো। তো প্রথমত ফার্স্ট কোশ্চেন যেটা সবার মনে আসবে সেটা হচ্ছে কি, অনলাইনে অ্যাপ্লাই করা যায় কিনা নাকি অফলাইনে করতে হবে। বন্ধুরা, এই প্রকল্পের জন্য আপাতত অনলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশন কিছু করা যাচ্ছে না। তো কোথা থেকে করবেন? অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন, অনলাইনে ফর্ম অ্যাভেলেবেল আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। ফর্ম কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে পোর্টাল, এই পোর্টালে আসার পরে এখান থেকে এসওপি বলে যে অপশানটা আছে, এই এসওপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এসওপি ইংলিশ, এসওপি বেঙ্গলি। তো বেঙ্গলিতে যখনই ক্লিক করবেন সেইখান থেকে আপনি পেয়ে যাবেন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের যে ফর্ম সেটা। তো এইখানে নিচে আসলে পরেই এখানে ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। ফর্মের সাথে থাকছে সংযোজনী 1 আর সংযোজনী এ, ঠিক আছে, আর লাস্টটা হচ্ছে চেকলিস্ট। তো এখানে এই যে পিডিএফটা আছে খুব ইম্পর্ট্যান্ট পিডিএফ, আপনারা পুরো জিনিসটা ভালো করে পড়বেন। তো আপনাদেরকে সুবিধার জন্য শুধুমাত্র আমি এখানে মেন কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রকল্পের জন্যে কারা অ্যাপ্লাই করবেন? তো এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুরেরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের উপর নির্ভরশীল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে আর একবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে, মানে 2,000 করে প্রদান করা হবে। এইবার এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গচাষী হিসাবে নথিভুক্ত নন ও জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণভাবে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের ওপর নির্ভরশীল, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর প্রতি বছর এই প্রকল্পে 4,000 টাকা করে আর্থিক অনুদান পাবেন। এইবার চলে আসি যে নিচে যে ফর্মটা আমি দেখালাম, এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন আর কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো প্রথমেই আমি পিডিএফটা খুলে নিয়েছি, পিডিএফটাকে আমি একটু ক্লোজ করে নিয়েছি যাতে করে দেখতে আপনাদের সুবিধা হয়। তো প্রথমে এখানে কি লেখা আছে, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম, নথিভুক্তকরণে আবেদনপত্র। আবেদনকারীর নাম অবশ্যই এটা ক্যাপিটাল লেটার আপনি ফিল আপ করতে পারবেন, গোটা ফর্মটাই ইংলিশে ফিল আপ করতে হবে। তো এখানে আপনার নামটা লিখবেন, মানে যে আবেদনকারী তার নাম লিখবেন। নিচে আসছে হচ্ছে ভিলেজ, তো কোন গ্রামে আপনি বসবাস করেন তো সেই গ্রামের নাম আপনি এখানে লিখবেন। তারপরে আসছে আপনার ব্লক, কোন ব্লকে আপনি বসবাস করছেন, কোন পঞ্চায়েতে সেটা লিখবেন, আপনার থানার নাম কি আছে, আপনার পোস্ট অফিস কি আছে, আপনার ডিস্ট্রিক্ট কি আছে, আর হচ্ছে পিনকোড, এটা হয়ে গেল। এরপরে আবেদনকারীর বয়স মানে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো তার মধ্যে এইখানে একটা জায়গাতে কিন্তু এখানে মেনশন করা আছে, যেটা অনেকে ওভারলুক করে যাবেন, যেটা হচ্ছে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, মানে পিতা অথবা স্বামীর নাম। এটা আপনারা এখানে মেনশন করবেন যে অ্যাপ্লিকেন্ট তার, ঠিক আছে। তো এইবার হচ্ছে ডেট অফ বার্থ এখানে DDMMYYYY এইভাবে কিন্তু ডেট অফ বার্থটা লিখতে হবে। শুধু ডেট অফ বার্থ লিখলে হবে না, 1/4/2026 হিসাবে তার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরের যেটা আসছে সেটা হচ্ছে আপনার জেন্ডার, আপনি কোন জেন্ডার বিলং করছেন সেটা যেটা হবে সেটাতে টিক দেবেন। আর সাথে তারপরে দিতে হবে যে কাস্ট, আপনি কোন কাস্টে বিলং করেন, SC ST OBC এগুলো। এবার আছে মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু সেটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে। তো মোবাইল নাম্বারটা আপনি এখান থেকে এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এরপরে চাইবে আপনার আধার নাম্বার অবশ্যই আপনি এখান থেকে বসাবেন। ভোটার নাম্বারও এখান থেকে বসাবেন, তবে ভোটার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, আধারটা কিন্তু ম্যান্ডেটরি। এরপরে আসে ব্যাঙ্ক ডিটেলস, এখানে লেখা আছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই জায়গাটার মধ্যে আপনি লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম যেভাবে লেখা আছে আপনি ঠিক সেভাবে এখানে আপনার নামটা লিখবেন, ঠিক আছে। এরপরে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেবেন, এখানে IFSC কোড দেবেন। আপনাকে লিখতে হবে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম আর ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম। এরপরে অ্যাকাউন্টের ধরন, কী ধরনের অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন বা কী ধরনের অ্যাকাউন্ট দেবেন। তো এখানে দুটো অপশান আছে, একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। তো ইনজেনারেলি সবার কাছে সেভিংস অ্যাকাউন্টটাই থাকে। কারেন্ট অ্যাকাউন্ট যারা বিজনেস করে তাদের কাছে কারেন্ট অ্যাকাউন্ট থাকে। তো চাইলে পরে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তো সেটা দিতে পারেন। এরপরে আসছে যে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, সেটা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ছবি। ব্যাংকের পাসবইয়ের ছবি আপনি দিতে পারেন, না থাকলে আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন, যে কোনো একটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নমিনি নেম, তো আপনি কাকে নমিনিতে
মানে নমিনেট করতে চান, ঠিক আছে? তো সেখানে দিতে হবে নমিনির নাম, এখানে আপনাকে লিখতে হবে। এরপরে হচ্ছে নমিনির সাথে আবেদনকারীর কী সম্পর্ক আছে সেটা আপনি এখানে পরিষ্কার করে লিখবেন, যখন আমি লিখে দিচ্ছি সান, ডাটার, ওয়াইফাই সব, ঠিক আছে? নমিনির বাবা অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? এরপরে নমিনির ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, আর 1/4/2026 হিসেবে তার কী বয়স হচ্ছে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। হলো। এরপরে নেম অফ গার্জিয়ান, যদি এখানে অভিভাবকের নামটা লিখতে হবে যদি নমিনির বয়স 18 থেকে কম হয় তবে। এরপর এখানে আছে ডেট, যেদিন জমা দেবেন সেখানে ডেটটা দেবেন। এখানে হচ্ছে মানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, যদি সিগনেচার না করতে পারে তাহলে হচ্ছে থাম্ব ইমপ্রেশন। এরপরে আসছে যেটা হচ্ছে নিচের পার্ট, অ্যাকনোলেজমেন্ট পার্ট, সেটা আপনার ফিল আপ করার দরকার নেই। এটা হচ্ছে যেখানে আপনি জমা করবেন দুয়ারে সরকার ক্যাম্প বা পঞ্চায়েতে, সেখান থেকে আপনাকে এটা ফিল আপ করে দিয়ে দেবে। এর সাথে যে সংযোজনীটা আসছে সেই সংযোজনীটা হচ্ছে এখানে কি আছে, ভূমিহীন ক্ষেতমজুরির জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য সেলফ ডিক্লারেশন। তো এইটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে, সেলফ ডিক্লারেশন। তো ভালো করে দেখে নিন, এখানে হচ্ছে আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর গার্জিয়ান পিতা অথবা স্বামীর নাম, এখানে তার গ্রামের নাম, এখানে পঞ্চায়েত, এখানে ব্লক, এখানে থানা, এখানে জেলা। হয়ে গেল। এরপরে নিচে অপশান আছে যে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু নতুন এসব কিছু পেয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করতে বলেছে, আমি এগুলো কিছু করিনি, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে যে স্থানে থাকেন আর যেদিন জমা করবেন সেদিনের তারিখ, আর হচ্ছে আবেদনকারী সই। এটা গেল। এরপরে আরেকটা অ্যাটাচমেন্ট আছে এক্সট্রা, সেটা কি আধার তথ্য, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলের তথ্য ও আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি, ঠিক আছে? মানে আপনার আধারের সমস্ত ডিটেল তারা কিন্তু সেখানে কাজে লাগাবে, তো তার জন্য আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছে, ঠিক আছে? তো সেমভাবে এখানে আবেদনকারীর নাম, এখানে তার গার্জিয়ান মানে পিতা বা স্বামীর নাম, এখানে গ্রামের নাম, এখানে পঞ্চায়েত, এখানে ব্লক, আর এখানে জেলা। হয়ে গেল। এরপরে আপনাকে এখানে বসাতে হবে আধারের নাম্বার, এখানে হচ্ছে মোবাইল নাম্বার, যেটা হচ্ছে আধারের সাথে অবশ্যই লিঙ্ক থাকবে এমন মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে? এরপরে নিচে এখানে লেখা আছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, ঠিক আছে? মানে সেলফ অ্যাটাস্টেড দিতে হবে। এখানে কোন জায়গায় থাকছেন সেখানে, আর এখানে হচ্ছে কোন দিনে জমা করবেন সেই তারিখ। এইবার আমি বলি যে আপনাদের কি কি জিনিস সাবমিট করতে হবে। এখানে কি বলছে, অনুগ্রহ করে নিকটতম ক্যাম্পে টিক দেওয়া নথিগুলির ফটোকপি জমা দিন। এখানে কিন্তু একবারও সেলফ অ্যাটাস্টেডের কথা বলে নি। তো কি কি ডকুমেন্ট দিতে হবে, মানে জেরক্স কপি, ভোটার আইডি জেরক্স কপি, আধারের জেরক্স কপি, ব্যাংকের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেক। আর কি দিতে হবে, যে সেলফ ডিক্লারেশনটা তখন বললাম সেটা, আধার ব্যবহারের অনুমতিপত্র সেটা দেখালাম একটু আগেই, আর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, ঠিক আছে? তো এরপরেও যদি আপনি কোনো নথি দিতে চান তাহলে কিন্তু সেটা আপনাকে মেনশান করতে হবে, ঠিক আছে? আর এই যে পাতাটা, এই পাতাটাও কিন্তু চেকলিস্টের পাতাটাও কিন্তু আপনাদের ফিল আপ করে দিতে হবে। তো এই পাতাটা যেহেতু এতটাই ইম্পর্টেন্ট নয়, ওই জন্য আমি এই পাতাটা ফিল আপ করে দেখাইনি। তো এখানে তারিখ আর ক্যাম্প লোকেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে হচ্ছে সিগনেচার অফ দ্য পারসন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আবেদনপত্র গ্রহণকারীর ব্যক্তির স্বাক্ষর, এখানে যে আর কি এটা রিসিভ করেছে তো তার স্বাক্ষর এখানে দিতে হবে, ঠিক আছে? মানে সই করতে হবে। তো এই হচ্ছে পুরো এন্টায়ার বিষয় যে কীভাবে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করবেন। এই ফর্মটাকে ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প বা পঞ্চায়েতে যদি কোনো ক্যাম্প বসে থাকে সেইখানে গিয়ে আপনারা ফর্মটাকে জমা করে আসুন। জমা করে আসার কিছুদিন পরে আপনারা অনলাইনে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।